তুমি কি অসুস্থ? না তো। কেমন মলিন দেখাচ্ছে। ঘুম হয়নি গত রাতে, তাই এমন লাগছে। এক কাপ কফি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। শশী নিচে যেতেই বেডের উপরে বসলো লাবণ্য। তারপর কি মনে করে যেন উঠে গেল। চারপাশটা ভালো করে পরখ করে নিতেই একটা ভয়ঙ্কর সত্য ওর চোখে ধরা পড়ল। মৃদু আন্দোলিত হলো ওর শরীর, ঘোলাটে হয়ে এলো চোখের দৃষ্টি। অভি, কোথায় আছিস তুই? শহর থেকে একটু দূরে আছি। কেন? দ্রুত আয় প্লিজ। কি হয়েছে লাবণ্য? তুই প্লিজ আয়। লাবণ্য, আমাকে ফাইলগুলো সাইন করাতে হবে। আজকের পর আর সুযোগ পাবো না। অভি, উশসী। শশীর নাম শুনে ধক করে উঠল বুক। অভি ঝটপট শুধালো, উশসীর কি হয়েছে? লাবণ্য, কথা বলছিস না কেন? লাবণ্য, তুই দ্রুত আয় প্লিজ। কল রেখে একটা বেঞ্চে এসে বসলো লাবণ্য। তার শরীর আন্দোলিত হচ্ছে, মনে হচ্ছে সব কেমন যেন ঘোলাটে। শশী যে ড্রাগ নেওয়া শুরু করেছে এ বিষয়ে বিন্দু মাত্র ধারণা ছিল না। মেয়েটার শারীরিক অবস্থা দেখেও তেমন কিছুই বোঝা যায় না। নাচের মধ্যেই মদ্যপান করে, এর রেশটুকুও নেই। সব কেমন লাগছে। অভি আসতেই ছুটে এলো লাবণ্য। ছেলেটার শরীর কাঁপছে, মনে হচ্ছে একটা ভয় ওকে পাগল করে তুলেছে। উশসী কোথায় লাবণ্য? বাসায়। কিন্তু কি হয়েছে? তুই একটু শান্ত হয়ে বস অভি। শান্ত হতে পারছি না লাবণ্য, উশসীর বাসায় যেতে হবে। কথা শেষে ছুটতে লাগলো অভিরাজ। কিছু নিল লাবণ্য, কিন্তু সেখানকার চিত্র ভিন্ন। সেখানে বড় করে তালা ঝোলানো, গার্ডও চলে যাচ্ছেন। ছুটে গিয়ে অভি পথ আটকালো। বাড়িটা তালা কেন দিলেন? ম্যাম তো বাসায় নেই। কোথায় গেছে? জানা নেই। যাওয়ার আগে কিছু টাকা দিয়ে বলল এরপর থেকে আর কাজ করতে হবে না। হুট করে কোথায় চলে যাবে? অভি উন্মাদের মতো হয়ে গেল। কন্ট্রাক্ট নাম্বারও নেই। লাবণ্যের শরীর কাঁপছে, শ্রদ্ধিত প্রাণহীন। অভি। জবাব আসলো না, এমনকি ঘুরেও দেখলো না। রাজ্যের চিন্তা তার মস্তিষ্কে। মেয়েটা কি আবার পালিয়ে গেল? অভি, আমার কথাটা শোন। সময় নেই লাবণ্য, উশসীকে খুঁজতে হবে। অভি শোন। শুনছে না অভিরাজ। তার ভেতরটা উত্তপ্ত হয়ে আছে, মনে হচ্ছে যত্ন নিয়ে খুঁজছে কেউ। দু চোখ ভেঙে কান্না আসছে, তবে পুরুষ মানুষের কাঁদতে নেই, ওদের হতে হয় পাষাণ। উশসী ড্রাগ নেয়। কণ্ঠটা কয়েকবার কানের কাছে এসে বাজতে লাগলো। অভির পা থমকে গিয়েছে। লাবণ্য ফের চেঁচালো, ড্রাগ নেয় উশসী, ওর বাসা থেকে এগুলো পেয়েছি। কতগুলো প্যাকেট দেখালো লাবণ্য। অভি যেন স্তব্ধ হয়ে গেল, দু চোখের পাপড়িগুলো অব্দি নড়ছে না। এটা কি করে সম্ভব লাবণ্য? ওর আচরণে তো এমন কিছু নেই। কারণ হতে পারে স্বল্প মাত্রায় নিয়মিত ব্যবহার করে থাকে। জানি না মেয়েটা এখন কোথায় চলে গেল। আমার খুব ভয় হচ্ছে। অশিসের চিন্তাটা অভিরাজকে শক্ত করে দিল। দেহ যেন প্রাণহীন হয়ে পড়েছে। মেয়েটার বাদামি রঙা চুলের কথা স্মরণ হলো। যে চুলের মাদকে নিজের সবটা হারিয়ে বসেছে অভিরাজ। আমিনা ভাত বসিয়েছেন, তরকারি রান্না করছেন মালতী। লতিফা বিরস হয়ে বসে আছেন। ছোঁয়া আর ইশারের ব্যাপারটা জেনেছে সবাই। মালতী এই বিষয়ে একটু শব্দটিও করেননি। বরাবরই চুপ তিনি। লতিফার দু চোখে কালি জমে গিয়েছে। সেটা বাড়ি ফিরছে না কতদিন হলো। একটা মাত্র ভুলের জন্য ছেলে হারালেন তিনি। অনেক সময় ধরেই চুপ ছিলেন আমিনা। এবার তিনি বলে উঠলেন, এখন তো কেঁদে লাভ নেই, আগে বোঝা দরকার ছিল। তাছাড়া ছেলের জন্য ছোঁয়ার থেকে ভালো কাউকে পেতি না। মানছি মেয়েটার কিছু সমস্যা আছে, তবে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যায়। দেখলি তো ছোঁয়া ঠিকই সন্তানের মা হতে চলেছে। এতগুলো কথা বলেও তিনি আরো কিছু বলতে চাইলেন। মালতী হাত ধরে ইশারায় না করলেন। লতিফার থেকে একটা শব্দ শোনা গেল না। খানিক বাদে আমানের দেখা মিলল। ভদ্রলোক অনেকদিন হলো দেশে ফিরেছেন। আজীবন টাকার পেছনে ছুটে গিয়েছেন। মেয়ের অসুস্থতার কথা শুনে না এসে পারেননি। মালতী স্বামীকে চা এনে দিল। ভদ্রলোক চা কাপ রেখে, সব গুছিয়ে নাও মালতী। কোথাও যাবে তোমরা? চুলার পাওয়ার কমিয়ে দিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন আমিনা। আমানের মুখে কালো মেঘের ছায়া। হুট করেই আমিনার মন কু ডাকছে। আমরা চলে যাব বড় ভাবি। চলে যাবে মানে? অন্য বাসায় চলে যাব। কি বলছো এসব? যে বাড়িতে আমার মেয়ের জায়গাটা হয়নি সে বাড়িতে থাকতে পারবো না বড় ভাবি। সবাই অনেক করেছেন আমাদের জন্য, আজীবন টাকার পেছনে ছুটছি আমি। স্ত্রী সন্তানের প্রতি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারেনি, সবটা আপনারা দেখেছেন। এই ঋণ শোধ সম্ভব না, তবে ঋণ বাড়াতে চাচ্ছি না।
মালতীর দু চোখ ভরে উঠেছে। কয়েক বছর পূর্বে ছোঁয়ার কারণে পরিবারটা ভেঙে বসেছিল। ছোঁয়া বেশ কান্নাকাটি করেছিল। একটা সময় ছোঁয়ার অনুভূতি সম্পর্কে জানতে পারেন মালতী। মেয়ের প্রতি বিতৃষ্ণা হয়েছিল। সেদিন মেয়ের গায়ে আঘাত করেন। প্রথমত আলোকের সাথে ওর প্রেমের বিয়ে, দ্বিতীয়ত বিয়ের পর অন্যের উপর অনুভূতি থাকাটা মহাপাপ। লতিফা আর আতিফও বিষয়টা জানতে পারেন। তাদের কাছে চক্ষু লজ্জায় পড়তে হয় মালতীকে। সেদিনে একটা সিদ্ধান্ত নেন তিনি, বাড়ি ছেড়ে চলে যান। ঈশান তখন বেপরোয়াভাবে চলাফেরা করছে। এদিকে লাবণ্যের অনিশ্চিত ভবিষ্যৎ। একটা রাগ ক্ষোভ থেকে লতিফা আর আতিফও বাড়ি ছাড়া হয়। কেমন করে যেন পরিবারটা ভেঙে গিয়েছিল। আর তারপর যখন সবটা ঠিক হলো তখন এই সত্যটা উঠে এলো। এরপর এ বাড়িতে থাকা আসলেই সম্ভব না। ছোঁয়ার সাথে যে অন্যায়টা হয়েছে তার কোনো ব্যাখ্যাই হয় না। 3টা রাত অভির চোখে ঘুম নেই, ঘুম নেই লাবণ্যর চোখেও। মেয়েটিকে বদ্ধ পাগলের মতো খুঁজে চলেছে ওরা। আশেপাশে সব জায়গায় খোঁজ করা হয়েছে। এর মধ্যে একটা খবর এলো। খবরটা বার দুর্ঘটনা। বেশ বড়সড় ক্ষতি হয়েছে। অনেকগুলো মানুষের জান গিয়েছে। সেই থেকে অভির হৃদয়টা ঠিক নেই। কারণ কয়েক ঘন্টা আগে সেই বার ফুটেজে অসুশীর দেখা মিলেছে। লাবণ্য থেকে থেকে কেঁপে উঠছে। ওর উপর যে কি চাপ যাচ্ছে। একদিকে ছোট ভাইয়ের খোঁজ নেই, অন্যদিকে পরিবারের সদস্যগুলো। এখন আবার অভিরাজ। সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সে। তবুও অভিকে একা ছাড়ছে না। কয়েক ঘন্টা ড্রাইভিং শেষে ঘটনাস্থলে পৌঁছালো ওরা। অভির শরীর কাঁপছে, চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়েছে মুখশ্রী। উশুশি ঠিক আছে অভি? লাবণ্যর ভরসাটুকু কাজে দিচ্ছে না। মস্তিষ্ক পজিটিভ চিন্তা ধরে রাখতে পারছে না। অন্তর কুকাইছে। মনে হচ্ছে সবটা শেষ হতে চলেছে। পেয়ে হারানোর ব্যথা অভিরাজকে দগ্ধ করে যাচ্ছে। সামনে থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। চারপাশ মাতম তুলেছে যেন। ঝাপসা হয়ে আসে চক্ষু দৃষ্টি। লাবণ্য অভির হাতটা শক্ত করে ধরে রেখেছে। আমাদের ভেতরে যেতে হবে। ইচ্ছে থাকা সত্ত্বেও ভেতরে যেতে পারল না ওরা। পুলিশ জনগণকে সামলাতে পারছে না। এত ভিড় জমায়েত হয়েছে চারপাশে। এদিকে উত্তপ্ত অভিরাজের দেহ। সে স্থির থাকতে পারছে না। লাবণ্য বারবার ভরসা দিয়েছে, অথচ সেসব কিছুই কাজে লাগছে না। একটু ফাঁক পেতেই জায়গাটায় ঢুকে গেল অভিরাজ। ওর পিছু ছুটছে লাবণ্য। বিস্ফোরণের চারপাশটা ধসে গিয়েছে। চারপাশে ইট, কংক্রিটের স্তূপ। পুরা গন্ধে বমি আসার মতো অবস্থা। থেকে থেকে অভির ভেতরটা আটকে উঠছে। সে খুব করে চাইছে এখানে অসুশী না থাকুক। মেয়েটা ওর থেকে বহু দূরে চলে যাক, তবু ঠিক থাকুক, বেঁচে থাকুক। বাড়ির ভিতরে এখনো আগুন মাথা তুলে দাঁড়িয়ে। দুটো ছেলে মেয়েকে ভেতরে চলে যেতে দেখে মানুষ চেঁচাচ্ছে। লাবণ্য দেখলো অভি তার থেকে বেশ এগিয়ে আছে। আর যেদিকে যাচ্ছে সেদিকের অবস্থা বিশেষ ভালো নয়। যে কোনো সময় ধস নামবে। আর যাস না অভি। কণ্ঠটা কানে পৌঁছালেও খেয়াল নেই অভিরাজে। সে শুধু শশীকেই খুঁজে চলেছে। একটু পরপর আগুনের বড় বড় স্তূপ জ্বলছে। লাবণ্যের বুকের ভিতর ছ্যাদ করে উঠল। সে বারবার চেঁচাচ্ছে, তবে শুনছে না অভিরাজ। ওর ধ্যান জ্ঞান সব হারিয়ে গেছে। ভেতরে চলে এসেছে অভিরাজ। চারপাশ থেকে ধোঁয়া আসছে। কাশি উঠে গেল ওর। কাশতে কাশতে নজরে এলো কোকোকে। প্রাণীটা মেঝেতে পড়ে আছে, শরীরে রক্তের দাগ। অভি ছুটে গিয়ে ধরল ওকে। কোকো, কোকো, কি হয়ে গেল তোর? প্রাণীটার খুব কষ্ট হচ্ছে। সে তবু মিউমিউ শব্দটা উচ্চারণ করলো। অভির পুরো শরীরে শোক লেগে গিয়েছে। কোকোকে বুকে জড়িয়ে আছে সে। অশোষীকে কোথাও দেখা যাচ্ছে না। সে কি করবে বুঝতেই পারছে না। পা চলছে না। দু চোখে টলমল করছে অশ্রু। কোকো আর্তনাদ কানে পৌঁছাচ্ছে। বাঁচবে কিনা জানা নেই। এক আকাশ সম কষ্ট নিয়ে কোকোকে নিয়ে বের হবে। অমন সময় মেঝেতে অবিন্যস্ত ভাবে ছড়িয়ে থাকা বাদামি চুলগুলো নজরে এলো। আমি খুব বাজে হয়ে গেছি তাই না? কথা বলেন না কেন? আমাকে বাজে দেখাচ্ছে নিশ্চয়ই। খুব বিশ্রে, লাইক বিস্ট। খুব খারাপ দেখাচ্ছে আমায়। আপনি আমাকে আর ভালোবাসবেন না তাই না? একটা বাজে দেখতে মেয়েকে কেন কাছে টানবেন? অতীতে বলা অশোষীর কথাগুলো স্মরণ হতে মৃদু আন্দোলিত হয়ে ঘুম ছুটে গেল অভিরাজে। কিছু সময় ধরে চোখ লেগেছিল তার। সামনে শুয়ে আছে অশোষী। মেয়েটার হাতে ক্যানোলা, মুখে অক্সিজেন মাস্ক। কতটা বাজে সময় যাচ্ছে বলার মতো না। শরীরের বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে। শ্বেতরঙা শরীরে ফুটে উঠেছে শিশু। অভির ভেতরটা চৌচুল হয়ে এলো। বাদামি রঙা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত ধীর স্থির কণ্ঠ। You are beautiful, Rain. You are as beautiful as a flower, as bright as the sun.
অশুষি নরম তুলতুলে হাতটা মুঠোবন্দি করলো অভিরাজ। সেখানে তার উষ্ণ ঠোঁটের তাপ ছড়িয়ে যাচ্ছে, চারপাশ থেকে মিষ্টি এক সুবাস আসছে। অশুষের শরীরে মাতাল করা সুবাসটা বরাবরের মতোই উন্মাদ করে তুলল। মৃদু বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে শরীর। লাবণ্য বাইরে থেকে এই দৃশ্যটা দেখতে পেল। গতদিন অভির অবস্থা ছিল খেইহারা মাছির মতো। মেয়েটিকে করে তুলে নিয়ে উন্মাদের মতো আচরণ করছিল। লোকজন দেখেছিল এক পাগল প্রেমিকের আর্তনাদ। গত রাত থেকেই অশুষির পাশে বসে আছে। এখনো জ্ঞান ফেরেনি মেয়েটির। খুব বেশি ক্ষতি না হলেও শরীরের অবস্থা বিশেষ ভালো নয়। নানান ধরনের নেশা জাতীয় পানীয় আর দীর্ঘদিন ধরে ড্রাগ নেওয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়েছে। সেই জন্যই জ্ঞান আসতে সময় নিচ্ছে। লাবণ্য উষ্ণ শ্বাস ফেলে ভেতরে এলো। অভি অলসহীন তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যুবতীকে। 5 বছর যেন একটা সংখ্যা মাত্র। এই 5 বছরে মেয়েটির রূপ জৌলুস কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে মেঘ থেকে নেমে আসা প্রথম জলবিন্দু, কিংবা ফুলের সব থেকে সৌন্দর্য পাপড়ি। খারাপ সময়টাতেও অভির ঠোঁটদ্বয় প্রসারিত হলো। শক্তপোক্ত হাতের থাবাতে অশুষি ছোট্ট নরম হাতটা আরো বেশি করে জড়িয়ে নিল। ফ্রেশ হয়ে নে। হুম। অভি চলে যেতে পাশে বসলো লাবণ্য। অশুষি যেন ঘুমিয়ে আছে। মেয়েটির রূপ লাবণ্য একটু কমেনি। এই যে এতটা ঝড় নেমে গেল, তারপরও কতটা স্নিগ্ধ লাগছে ওকে। অভি ফ্রেশ হয়ে এসেছে, তার শরীরটা মৃদু দুলছে। খাবার আনতে দিয়েছি, জানি বাইরে যাবি না। এই কথার পৃষ্ঠে কথা বলল না অভিরাজ। সে অশুষির প্রসঙ্গে চলে গেল। ওর জ্ঞান কখন ফিরবে? ডাক্তারের সাথে আলোচনা করেছি, বলেছে আরো কিছুটা সময় লাগবে। অত বড় ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে, শরীরের বিরাম প্রয়োজন। হুম। ছোঁয়া আর ঈশানের ব্যাপারে সবটা জানতি? শুরুতেই জানতাম না, ছোঁয়ার সাথে অলোকের সম্পর্ক হওয়ার পর জেনেছি। যদিও ঈশানের অনুভূতি ধরাছোঁয়ার বাইরে ছিল, প্রথমে ধরতে পারতাম। তবে ওর ভবঘুরে স্বভাবের জন্য শতভাগ নিশ্চিত ছিলাম না। তারপর কিভাবে নিশ্চিত হলি? উশসী বলেছিল। উশুশি? কেমন করে যেন বুঝে গিয়েছিল। তবে তখন কিছু করার ছিল না। ভেবেছিলাম ছোঁয়া জীবনে এগিয়ে গিয়েছে, কিন্তু ওদের সম্পর্কটা যে জোর করে করা সেটা জানা ছিল না। তাছাড়া চাচ্চু আর মেসোমা চাইনি ছোঁয়া তাদের ছেলের বউ হোক। লাবণ্য হতাশার নিঃশ্বাস পেল। ছোঁয়াকে কত আদরে বড় করা হয়েছে, সর্বদা মেয়ের মতো আদর দিয়েছে, অথচ ছেলের বউ হিসেবে নাকি মেনে নিতে পারছিল না। সত্যিকার অর্থে মানুষ বড় স্বার্থপর। এর মধ্যেই খাবার এসে গেল। লাবণ্য খাবার পেরে এগিয়ে দিল। তুইও খেয়ে নে, আমার জন্য অনেক প্রেশার যাচ্ছে তোর। মৃদু হাসলো লাবণ্য। অভির জন্য তার ভেতরটা সবকিছু করতে প্রস্তুত। খাওয়া শেষে এসনের নাম্বারে ডায়াল করলো অভিরাজ। ছেলেটা ওর কল ঠিকই রিসিভ করলো। বাড়ি ফিরছিস না কেন? আমার কেউ নেই ব্রো, আমি একা, কেউ নেই আমার। এইসব বলতে নেই, যা হবার তা হয়ে গিয়েছে। তুই ফিরছিস, আর সেটাও খুব দ্রুত। সম্ভব না ব্রো। ফিরে এসে বাড়িতে দেখতে চাই, সবশেষে পরিবারটা ঠিক থাকা চাই। ছোঁয়া যেন কখনো না ভাবে তার জন্য পরিবারটা ভেঙে গেছে। অভি কল কেটে দিল। ঈশান শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ওর হৃদয়ের যন্ত্রণাটা কেউ বুঝে না। অশুষির জ্ঞান এলো দুপুরে। অভি তখন কাছে ছিল না। মেয়েটার মৃদু গঙ্গানি শোনা যাচ্ছে। শুরুতেই দেখা মিলল লাবণ্য, তার কোটরে যাওয়া দুটি চোখ। অশুষি তার ঘোলাটে মনির দৃষ্টি দিয়ে বাড়ির দিকে তাকালো। সূর্যের আলো দেখা যাচ্ছে, অর্থাৎ এখন রাত নয়। বারের ঘটনার পর আর কিছুই স্মরণ করতে পারছে না। বেশ চাপ সৃষ্টি হলো মস্তিষ্কে। ওর অবস্থা বুঝতে পারছে লাবণ্য। কাছে এসে আদরে হাতে গাল স্পর্শ করলো। মেয়েটির কোমল ত্বকের উষ্ণতা অনুভব হলো। সেই সাথে এই মৃদু হাসি উদয় ঘটল অধরে। কেমন লাগছে বাবু? অশুষি ধীর স্থির ভাবে তাকালো। লাবণ্য তাকে বাবু বলে ডেকেছে, তার মানে কি সে কিশোরী বয়সে ফিরে গেছে? এই সেই লাবণ্য যাকে দেখলে মন ভালো হয়ে যেত ওর। আর অভি, সে কোথায়? অনেকদিন পর হালকা অনুভব হচ্ছে উশুশি, তোমাকে পুনরায় ফিরে পাওয়ার আনন্দ অনুভব হচ্ছে। অশুষি একটা কথাও বলল না। আসলে তার মুখ থেকে বাক্য উচ্চারণ হচ্ছে না। সে চেয়েই রইল। তার বাদামি রঙা চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফ্যাকাশে ঠোঁট যেন নেতিয়ে যাওয়া গোলাপের শেষ পাপড়িটি। অভির প্রবেশ ঘটল কিছু সময় পর। অশুষি তখন আছোয়া হয়ে। লাবণ্য নেই, সে ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। আয়নায় অভির ছবি দেখা যাচ্ছে। শিউরে উঠল অশুষি, তাকালো ছটপট।
যতটা সম্ভব অভির ভেঙে পড়া মুখটা নজর কেড়েছে। চোখের দৃষ্টিতে ব্যথা অনুভব হলো। মনে হচ্ছে 5 বছর পূর্বেই ফিরে গিয়েছে ওরা। অস্পষ্ট স্বরে ডাকছে মিটি। দূর থেকেই অভি বলল, চুপ করে বসে থাকো। উশুশি তাই করলো, নড়ল না অব্দি। অভি ভেতরে এসেছে। তার চলন বলন যেন শান্ত সমুদ্রের মতো। হাতে ব্যান্ডেজ নিয়ে এগিয়ে এলো ছেলেটা। 2 হাতের সাহায্যে স্পর্শ করলো মিটির মুখ। তোমার কিছু হয়ে গেলে অভিরাজ মরে যাবে রে। কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না। আমি বড় ভালোবাসি তোমায়। উশুশি উত্তর করছে না। তার চোখে জল। লাবণ্য খানিক বাদে এলো। ততক্ষণে অভি তার চোখের জলটুকু মুছে নিয়েছে। কোকোকে অবজারভেশনে রাখা হবে। প্রাণীটার কথা স্মরণ হতেই আটকে উঠল যুবতী। অভি উঠে গিয়েছে। সে দেখলো উশুশি কিছু বলতে চাইছে, তবে অতিরিক্ত উত্তেজনায় বলতেই পারছে না। অভি ওর মুখের ভাষাটা যেন বুঝে নিল। হাত দুটো বাড়িয়ে বলল, কোকো ঠিক আছে। উশুশির 2 নয়নে জল চকচক করছে। স্মরণ হচ্ছে সেই সময়টার কথা। প্রাণীটাকে এই প্রথমবারের মতো বাড়ি নিয়ে গিয়েছিল। কে জানতো সেদিনই এই দুর্ঘটনাটা ঘটে যাবে। সব থেকে বড় কথা, উশুশিকে রক্ষা করতে গিয়ে আঘাত পেয়েছে কোকো। প্রাণীটা যদি ছুটে এসে ওর উপরে গিয়ে না পড়তো, তবে উশুশির জীবন বাঁচানো মুশকিল হয়ে যেত। দুপুরের শেষ সময় কথা বলতে পারলো উশুশি। খুব বেশি নয়, তবুও বলল, অভিরাজ, একটু এদিকে আসবেন? মেয়েটির কণ্ঠ পেয়ে ঝড়ের গতিতে ছুটে এলো অভি। তারপর 2 হাত বাড়িয়ে দিয়ে শুধালো, কি হয়েছে উশুশি? আপনার ফোনটা দেওয়া যাবে? বাক্যটি শেষ হতেই নিজের ফোনটা এগিয়ে দিল উশুশি। তারপর অনেকটা সময় নিয়ে কি যেন করলো। অভি একটা কথাও বলল না। কি করছে প্রশ্নও করছে না, শুধু তাকিয়ে দেখছে মেয়েটির অবস্থা। বেশ কিছু সময় গেলে উশুশির উষ্ণ শ্বাস নেমে এলো। সেই সাথে নেমে এলো চোখের জল। মমকে বাঁচানো গেল না। এই পৃথিবীতে এতিম হয়ে গেলাম আমি। কথাটা বোধগম্য হলো না অভিরাজের। মেয়েটি সম্পর্কে খুব বেশি জানা নেই, অথচ বুকের ভেতর আকাশ সম ভালোবাসা। আর সেই ভালোবাসার অধিকার থেকেই শক্ত হাতে জুড়িয়ে নিল বুকে। মেয়েটির শরীর থেকে ভেসে আসা ফুলের সুবাস যেন প্রাণ ভরে মেখে নিচ্ছে। খুব করে মন চাইলেও যদি সময়টা এভাবেই থমকে যেত। কি পেলেন এই জীবনে? একটি সুন্দর ভালোবাসার সাক্ষী হয়ে থাকার সৌরভ, তারপর? একটি ব্যক্তিগত উৎসর্গ, আর তারপর? সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে। মাধ্যম? কি সেটা? যদি বলি আপনি খুব অবাক হবেন বুঝি। একটুও না। তবে ভেঙে যাওয়া হৃদয় কি জোড়া লাগানো যায়? নতুন করে গড়ে নেবেন না হয়। স্মিত হাসলো নাফিস। ওপাশ থেকেই লাবণ্যের মিষ্টি একটা নিঃশ্বাস ভেসে এলো। মেয়েটা কথাগুলো নিজেকে মজার ছলে বলেছে, তবে এই মজাটা যদি কখনো সত্যি হয়, খুব কি ক্ষতি হবে। নাফিস ভেবেই পায় না তার তপ্ত হৃদয়ে এত কঠিন অনুভূতি ধরা দেয় না। শুধু মনে হলো ওর সামনেটা মন্দ নয়। লাবণ্য ফ্লাইটের টিকিট বুক করেছে। নানান ঝামেলায় পার হলো 7টা দিন। উশুশি এখনো সুস্থ নয়। সুস্থ নয় কোকো। তাদের দুজনেরই চিকিৎসা প্রয়োজন। অভি সুপের বাটি নিয়ে যাচ্ছিল। লাবণ্য বাধা দিয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি। যাওয়ার পূর্বে উশুশির সাথে কিছু কথা বলে যাই। ঠিক আছে। উশুশি আছোয়া হয়ে শুয়েছিল। হাতে রিমোট, টিভিতে নিউজ চলছে। বার দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। এখনো উদ্ধার কাজ শেষ হয়নি। ধারণা করা হয় মৃতের সংখ্যাটা 150 ছাড়িয়ে যাবে। উষ্ণ শ্বাস বের হলো উশুশির হৃদয় থেকে। সে টিভি অফ করে দিল। আমি চলে যাচ্ছি উশুশি। আবার কবে আসবে আপু? হয়তো আর আশা হবে না। কেন? ফিরে গিয়ে হসপিটালে জয়েন করবে। বিজনেসের বিষয়টা অভি আর ঈশানী দেখে নেবে। ঈশানের কি খবর এখন? বাড়ি ফিরেছে, তবে ধকলটা কাটিয়ে উঠতে পারেনি। লাবণ্য সুপের বাটিটা এগিয়ে দিয়ে ন্যাপকিন বিছিয়ে দিল। 1 চামচ স্যুপ মুখে দিয়ে উশুশি বলল, জীবনের দীর্ঘ সময় একজনকে স্বার্থ নিয়েও ভালোবেসে যাওয়াটা সহজ নয়, যেখানে তোমার ভালোবাসাটা খাতহীন। মিস্টার রাগের প্রতি তোমার ভালোবাসার কোনো প্রতিদান হয় না আপু। লাবণ্য ঠোঁট প্রসারিত করলো। তারপর ব্যাগ থেকে একটা পেন্ডেন্ট বের করে বলল, এটা রেখে এসেছিলে, যত্ন করে কুড়িয়ে রেখেছি আমি। তোমাকে দেওয়া অভির প্রথম উপহার। এবার উশুশির চোখে জল নেমে এলো। সত্যি বলতে লাবণ্যের প্রতি কখনোই ক্ষোভ ছিল না ওর। এমনকি লাবণ্য যখন মেকআপের বিষয়টা ঘটালো, তখন বিষয়টা পুরোপুরি গোপন করে রেখেছিল। মেয়েটির প্রতি ওর ভালোবাসাটা আসলে মিথ্যে নয়,
অশুষির খুব ইচ্ছে হলো লাবণ্যকে শক্ত করে জড়িয়ে ধরার। তেমনটাই করলো সে। লাবণ্য হেসে উঠল, পিঠে হাত বুলিয়ে বলল, জীবনে সুখী হও, ভালোবাসায় ভালো থেকো। তোমাদের জীবনের প্রতিটা দিনে বৃষ্টি নামক, আর সেই বৃষ্টিতে রাঙিয়ে যাক প্রহর। অশুষি এ কথা বলতেই পারল না, তার চোখ ভেঙে জল নামতে চাইছে। লাবণ্য ফের বলল, তোমার প্রতি আমার করা অন্যায়টা অভিকে না বলার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো শশী। আমার 31 বছর বয়সে এসে আমি তোমার বিজয়ী ঘোষণা করলাম, হার মেনে নিলাম তোমাদের প্রণয়ে। লাবণ্যকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল অভিরাজ। মেয়েটা ওর জন্য অনেক করলো, এই ভালোবাসাটা অভি ভুলবে না। শেষ বেলাতে এসে কান্নায় ভেঙে পড়লো লাবণ্য। অভির দুহাত জড়িয়ে বলল, তোর ভালোবাসা অন্তত পূর্ণ হোক অভি। এতগুলো বিচ্ছেদের যন্ত্রণা আসলেই নিতে পারছি না, একটা কেউ অন্তত ভালো থাকুক। অভি প্রসারিত ক্ষীণ হাসল। লাবণ্যের মাথায় হাত বুলিয়ে বলল, সাবধানে যাস। খুব দ্রুত তোদের দেখতে চাই। দেখবি। নিজেদের যত্ন নিস, নিব। কোকোর খেয়াল রাখিস। রাখবো। লাবণ্যের কথা ফুরিয়ে গেল। অভিরাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটিকে যতক্ষণ দেখা গেল তাকিয়ে রইল সে। লাবণ্য এমন এক চরিত্র, যে চরিত্রের পূর্ণতা নেই, নেই কোনো প্রাপ্তি, নেই কোনো বিশেষ অবস্থান। এত নেই মাঝেও মেয়েটি যেন অনেক কিছু হয়ে রইল অভির জীবনে। অশুষিকে ধীর স্থির ভাবে উঠালো অভিরাজ। ক্লান্ত তার শরীর, পা ফেলার মতো শক্তি নেই শরীরে। অভি ধরে ধরে চলতে সাহায্য করছে। লাবণ্যপু ফ্লাইটে উঠে গেছে তাই না? ঘরের দিকে তাকিয়ে অভি বলল, এখন নিশ্চয়ই ডেনমার্ক পেরিয়ে গেছে। যেতে পারে। কয়েক মুহূর্তে কত দূরে চলে গেল। পূর্ণ নজরে তাকালো অশুষি। অভির মনটা বিশেষ ভালো দেখাচ্ছে না। যুবতী তার নরম তুলতুলে হাতে ছেলের গালে স্পর্শ করলো। লাবণ্য আপুর জন্য কষ্ট হচ্ছে তাই না? এতগুলো বছর ধরে আপনার বাসা ছিল, ভরসা হয়েছিল, খারাপ লাগাটাই তো এই স্বাভাবিক অভিরাজ। নিজেকে ক্ষমা করতে পারছি না শশী, মনে হচ্ছে কোথাও একটা ভুল করে ফেলেছি। ভুল করেন না আপনি, আমার দিকে তাকান তো। অভি তাকালো অশুষির ঘোলাটে দৃষ্টির দিকে, তাকিয়ে সব যেন ঘুরে বসত পুরুষটি। অশুষি কিছুটা কাছে এসে বলল, লাবণ্য আপু এবার ভালো থাকবে। আপনি সর্বদা চেয়েছেন সে নিজের জীবন গুছিয়ে নিক, কিন্তু সে চেয়েছে আগে আপনার জীবনটা গুছিয়ে যাক। এবার সব ঠিক হবে অভিরাজ। মেয়েটার নরম তুলতুলে হাতে চুমু খেলো অভিরাজ, তারপর বলল, তেমনটাই যেন হয় শশী। নিজের মা বাবার ছবিতে হাত তুলাচ্ছে অশুষি। এখন মধ্যরাত কিংবা তারও বেশি। মেয়েটি একদমই শূন্য হয়ে গেল। তার ঘোলাটে চোখ আরো বেশি ঘোলাটে হতে শুরু করেছে। ওর ঠিক বরাবর বসে আছে অভিরাজ। ছেলেটা এতদিনে ও মেয়েটিকে কোনো প্রশ্ন করেনি, কখনো করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। অশুষি অতীত নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই, তবে অশুষি তাকে ডেকেছে। মেয়েটি কেন ডেকেছে এখনো পরিষ্কার নয়। অভি অনেকটা সময় চুপ থেকে বলল, শশী, ভেঙে পড়লে চলবে? তুমি তো খুব স্ট্রং গার্ল, তাই না? ভেঙে পড়ছি না অভিরাজ। বারান্দায় যাবে, বৃষ্টি হচ্ছে। অশুষি তাকিয়ে দেখলো আসলে বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে থেকে চমকাচ্ছে, চারপাশ থেকে কেমন ভেজা গন্ধ আসছে। তবু মন ভালো হলো না মেয়েটির। অভি ধীর স্থির ভাবে মেয়েটিকে উঠালো। ছেলেটির হাতে ভর করে পথ চলতে চলতে অশুষি বলল, এই জীবনে আবার আপনার হাত ছুঁতে পারবো কখনোই কল্পনা করিনি। একটা সময় পর মনে হয়েছিল এই জীবনটাকে শেষ করে দিই। মেয়েটার মুখে প্রাণনাশের কথা শুনে কম্পন ধরে গেল অভির শরীরে। সে বিশেষ কোনো কথা না বলে গিলে নিল অনুভূতি। বৃষ্টিটা সুন্দর, মনে আছে আপনার? বৃষ্টির দিনগুলো আমাদের জন্য কতটা সুন্দর ছিল। সব সময় মনে থাকে শশী। ডেনমার্কের বৃষ্টি আমার জীবনের সব থেকে খারাপ সময় ছিল। অশুষের শরীর থেকে অদ্ভুত একটা উষ্ণতা বাহিরে ছেয়ে গেল। অভি অন্যদিকে তাকিয়ে আছে। সে খুব একটা মন দিতে পারছে না। মন চাইছে সেই দিনগুলোতেই ফিরে যেতে। এত সময় অশুষে এই কথা বলেছে, এখন অভি বলল, তোমাকে হারিয়ে আমার জীবন থেমে গিয়েছিল রে। আমি বলতাম কারোর জন্য জীবন থেমে থাকে না, অদ্ভুত ভাবে এই অভিরাজের জীবনটাই থেমে গিয়েছিল। অশুষি তাকালোই না। সে চোখ বন্ধ করে নিচু হয়ে আছে। বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। কিছু পানি হাতে মেখে নিল অভিরাজ। তারপর ধীর স্থির ভাবে মেয়েটির মুখ উঁচু করলো। অশুষের দু চোখে কান্না নেমেছে, অভির চোখেও জল। একে অপরকে পেয়ে যাওয়ার পরেও বুকটা অশান্ত হয়ে আছে। কেন এত ব্যথা? এর উত্তর ছিল না।
অভিরাজ মেয়েটার নরম কোমল হাত মুঠোয় নিয়ে বৃষ্টির জল লাগালো। ভালো লাগছে? একটু থেমে রইল শশী, তারপর বলল, বুকে মাথা রাখি। মেয়েটির কথা শেষ হওয়ার সাথে সাথেই নিজেই কাছে টেনে এলো অভিরাজ। ওর শরীরের গন্ধটা পেয়ে যেন একটা স্বস্তি পেল শশী। তারপর অনেকক্ষণ ওভাবেই থেমে রইল। খানিক বাদে বৃষ্টিও থেমে গেল। চারপাশে সদ্য ঝরে যাওয়া ফুলের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। পাখির কলতান আর ভেজা মাটি সৌরভ সব কেমন সুন্দর লাগছে। অভি মেয়েটির মুখটা উঁচু করে দুহাতে আবদ্ধ করে নিল। বেশ সময় নিয়ে দেখে নিচ্ছে নিজ প্রিয়তমাকে। 5 বছরের তৃষ্ণা এক রাতে দর্শনে কি শেষ হয়? অশোষী সিক্ত দুটি চোখ। মাত্রই তার বাবা এলেন পলের কল এসেছে। ব্যক্তিটা এক জীবনে অশোষীর খুব প্রিয় ছিল, তবে এখন বড় তিক্ততা অনুভব হচ্ছে। ভদ্রলোক কার থেকে নাম্বার পেয়েছে আসলেই জানা নেই অশোষী। প্রথমে কল পেয়ে যতটা খুশি হয়েছিল এখন ঠিক ততটাই মন খারাপ হলো। একটা সময় পর এলেন বললেন, নিজ মমকে নিশ্চয়ই ভালোবাসো সান। অশোষী উত্তরই করছে না। সে শুনতে চাচ্ছে এলেনের পরের কথাগুলো। তোমার মমের প্রতি ভালোবাসা থাকলে এখনই ফিরে আসবে তুমি। মনে রেখো, তুমি না ফিরলে তোমার মমের জীবন শেষ করতে 2 মিনিটও সময় লাগবে না আমার। নিজ বাবার মুখে এমন ধারার কথা শুনে অশোষী আঁতকে উঠল। তার দুটি চোখে ভীষণ অবিশ্বাস। পাপা, তুমি এসব বলছো? বেশি কথা বলতে চাই না, আমি সব কিছু পাঠিয়ে দিব, তুমি চলে আসবে। আর যে বাসাতে আছো তাদেরকে কিছু জানানোর চেষ্টা করলে তোমার মমের জীবন শেষ হয়ে যাবে। এইটুকুই কথা হলো সেদিন। অশোষী যেন পুরোপুরি ভেঙে পড়ল। কি করবে বুঝতেই পারল না। খানিক বাদে একটা ছবি এলো, যে ছবিতে সাবরিয়ার নিথর দেহটা দেখা যাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর আর কথাই বলতে পারেননি তিনি, কোমা চলে গিয়েছেন। অশোষীর ঘোলাটে চোখে অন্ধকার নেমে এসেছে। ভীষণ কান্না পাচ্ছে তার। বারবার অভির কথা স্মরণ হচ্ছে। এদিকে মায়ের জীবন, অন্যদিকে বাবার বদলে যাওয়া। সব যেন ওকে কয়েক ধাপ পিছিয়ে দিচ্ছে। সেদিন রাতে অভি ফিরতে লেট করেছিল। সারাটা রাত চিন্তা করেছে অশোষী। তারপর সিদ্ধান্ত নিয়েছে ফিরে যাবে। মায়ের জীবন বাঁচাতে হলে তাকে যে যেতেই হবে। অভিরাজ অশোষীর দিকে তাকিয়ে, সে এত সময় ঘটনাগুলো জানতে না চাইলেও এখন বেশ আগ্রহ পাচ্ছে। মনে হচ্ছে সবটা জানা জরুরি। একটু নয়, অনেকটা জরুরি। অশোষী বৃষ্টি ঝরে যাওয়া দেখছে। গাছের পাতা থেকে টপটপ করে পানি পড়ছে। এখন প্রায় শেষ রাত্রি। পূর্ব আকাশে কিছুটা আলোর দেখা মিলছে। অভি তার বরাবর এসে দাঁড়ালো। হাত দুটো শক্ত করে চেপে বলল, তারপর কি হয়েছিল শশী? তোমার তো স্লোভেনিয়ায় যাওয়ার কথা ছিল। স্লোভেনিয়ায় গেলে আমায় ঠিকই খুঁজে নিতেন আপনি। তাই পাপাকে বলেছিলাম ডেনমার্ক আর স্লোভেনিয়ার দুটোই টিকিট পাঠাতে। আর এয়ারপোর্ট থেকে ক্যামেরা বন্দি হয়ে ইচ্ছে করেই পালিয়ে যাই, যাতে করে আপনি আমায় ঘৃণা করতে পারো আর কখনো আমায় না খোঁজেন। সব সময়ের জন্য ভুলে যান আমাকে। এতগুলো কথা বলার সময় অশোষী শরীরে অদ্ভুত রকমের কম্পন দেখা গেল। তার ছোট্ট শরীরটা নড়ছে কেমন। অভি ভরসা দিতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আর কিছু জানতে চাই না শশী। এখনো তো আসল ঘটনাটাই জানাইনি আমি। ঘটনার আরো অনেক বাকি অভিরাজ। গত 5 বছরের যন্ত্রণাগুলো শুনবেন না? শুনতে চাই না মেয়ে, তুমি আমার কাছে আছো, এটাই সব থেকে বড় সত্য। মৃদু হাসলো অশোষী, তবে থামলো না। নিজ জীবনের ঘটনাগুলো বলার প্রয়াসে পড়ল। অর্ধেক ঘটনা ভয়ঙ্কর হয় মিস্টার রাগী। অতীত স্মরণ করে তুমি যে কষ্ট পাচ্ছ রে। তবু স্মরণ করতে হবে। মৃত্যু আপনি এই যন্ত্রণা গ্রহণ করতে হবে আমায়। অসহায় চোখে তাকালো অভিরাজ। পূর্ব আকাশে সূর্য উঠে গিয়েছে। চারপাশে ভেজা মাটির সৌরভ ভাসছে। মেয়েটা অসুস্থ, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। অভিষেটা লক্ষ্য করে চেয়ার এনে দিল। অশোষী কিছু সময় পর বসলো। চোখ বন্ধ করে সকালের মিষ্টি সমীকরণ অনুভব করছে। শুরুর ঘটনা যতটা সহজ মনে হচ্ছে, শেষটা আসলে ততটা সহজ নয়। একটা করুণ স্মৃতি আমাকে বহে বেড়াতে হবে। আপনি কি 1 গ্লাস পানি এনে দেবেন আমায়? তৎক্ষণাৎ পানি এনে দিল অভিরাজ। মেয়েটা শরীর খারাপ করছে। অভি নিচু হয়ে বসলো। হাত দুটো তার শক্ত হাতের মুঠোয় নিয়ে শুধালো। শরীর খারাপ লাগছে? এই প্রশ্নের জবাব মিলল না। অশোষী পানি পান শেষ করলো। তৃষ্ণাটা মিটেছে এবার। অভি মসৃণ গালে হাতে স্পর্শ করে পেয়ের গুটিয়ে নিল হাতটা। ডেনমার্কে এসে নিজের জীবনে সবচেয়ে খারাপ সময় পার করেছি আমি। পাপার লোকেরা এসে ডেনমার্কের এয়ারপোর্ট থেকে আমায় নিয়ে যায়। আমি পাগলের মতো কাঁদতে থাকি, একদিকে ভালোবাসা হারানোর শোকে, অন্যদিকে হসপিটালের বেডে পড়ে থাকা আমার অধম মৃত মম। অভিরাজ বুঝলো অশোষীকে থামতে বলেও লাভ নেই।
মেয়েটি অন্তরে বড় দুঃখ জমেছে। সেগুলো বের না করা অবধি শান্তি মিলবে না। সে চুপ করে থাকলেও শশী চুপ নেই। সে বলছে, মমের বেঁচে থাকার আশাটা ছিল খুবই ক্ষীণ, তবে মেয়ে হিসেবে আমি আশা হারাতে পারিনি। আমি ধর্মীয় শিক্ষা পাইনি, তবে সৃষ্টিকর্তা মানতাম, তাই সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করেছি। অথচ ভাগ্যের বেশি কিছু হয় না, তিনি আমার ভাগ্যে এতিম হওয়াটাই লিখে রেখেছিলেন। কি অদ্ভুত জীবন। ওর কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে অভির। মনে হচ্ছে বুকের ভেতরটা একটু একটু করে ক্ষত হচ্ছে। সে তার শক্তপোক্ত বিশাল হাতে আবদ্ধ করে নিল মেয়েটিকে। সেটার উষ্ণতা পেয়ে গুটসুটি মেরে রইল যুবতী। গত 5 বছরে আপনি বড় কষ্ট পেয়েছেন, তাই না অভিরাজ? তোমাকে পাওয়ার জন্য মৃত্যু অব্দি কষ্ট পেতেও দ্বিধাহীন শশী। অথচ আপনার এত ভালোবাসা ছেড়ে এসেছি আমি। এর পিছনের কারণগুলো তো বললেই, উল্টো আমার অপরাধ বোধ হচ্ছে। তোমার কঠিন সময়গুলোতে সঙ্গ দিতে পারি। আপনার তো কোনো দোষ নেই, দোষ আমার আর আমার ভাগ্যের। এই কথা বলবে না মেয়ে, তোমার ভাগ্য খারাপ নয়, শুধু খারাপ সময় যাচ্ছে। শশী খানিক বাদে অভির বুক থেকে মাথা তুলল। ক্ষণে ক্ষণে তার উষ্ণ শ্বাস পড়ছে। ডেনমার্কে আসার পর পাপার সাথে আমার দেখা হয়নি। সেসব সময় ভিডিও কলেই কথা বলেছে। মমের চিকিৎসা চলছিল, আদৌ চলছিল কি না সন্দেহ ছিল। মমকে আসলে একটু একটু করে মেরে ফেলা হচ্ছিল। কাউকে জানানোর কোনো অপশন ছিল না আমার কাছে। তখন মনে হচ্ছিল কেন আমার কোনো সুপার পাওয়ার নেই, যে সুপার পাওয়ারের সাহায্যে মমকে উদ্ধার করা যাবে, ধ্বংস করা যাবে নিকৃষ্ট মানুষগুলোকে। কথাগুলো নীরবভাবে বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ল শশী। অভি দুহাতে চাপটে ধরল, পিঠে হাত বুলালো ক্রমাগত। শান্ত হও, এসব পরেও শোনা যাবে, এখন ভিতরে আসো। বারান্দা থেকে ভেতরে এলো ওরা। শশীকে বেডে শুয়ে দিতে চাইলো, মেয়েটা বসে রইল। খানিক বাদে তার শ্বাসের গতি ঠিক হলো, দু চোখ টলমল করছে। কেন এমন হলো অভিরাজ? নিজেকে নিয়ন্ত্রণ করো শশী। ব্রেভ গার্লরা কখনো নিয়ন্ত্রণ হারায় না। আমি ব্রেভ নই, আমি হচ্ছে সেই মেয়েটি যে পৃথিবীর সব থেকে বোকা আর ভীতু, যে নিজে ভালোবাসার সাথে ছলনা করেছে, বাঁচাতে পারেনি মমকে। এমনকি বন্ধু কোকর প্রাণও সংশয়ে ফেলে দিয়েছি। এত কষ্ট হচ্ছে অভি, সে কিছুতেই মেয়েটাকে বুঝ দিতে পারছে না। প্রকৃতপক্ষে বুঝ দেওয়ার মতো পরিস্থিতিই নেই। একটু কাছে আসবেন? অভির কাছে আসতে এই দু হাতে জড়িয়ে ফেলল শশী। ওর মুখটা ছেলেটার পেটের মধ্যে ডুবানো, গরম নিঃশ্বাসগুলো উৎপাত চালাচ্ছে। মেয়েটির মসৃণ চুলে হাত ফুলিয়ে দিল অভিরাজ। এটা ভালো লাগা এসে ছুঁয়ে গেল শশীকে। সে উত্তাল সমুদ্রের শান্ত ঢেউ হয়ে নুয়ে রইল। সময় তখন খুব বেশি নয়, সকালে কিছু প্রহর গত হয়েছে। অভি নাস্তা আনতে গিয়েছিল, এসে দেখল ঘরের চারপাশ লন্ডভন্ড হয়ে আছে। শশী উন্মাদের মতো আচরণ করছে। তার শরীরে পোশাক এলোমেলো, চুলে ঠিক নেই, চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা। অভি এসে জাপটে ধরল মেয়েটিকে। যে ছেলেটা জড়িয়ে ধরায় সব থেকে বেশি সুখ মিলত, সেই জড়িয়ে ধরাটাই যেন আজ কাল হলো। মেয়েটি ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। চারপাশে কি যেন খুঁজে চলেছে, আর সেটা না পেয়ে উন্মাদের মতো কান্নাকাটি করছে। অভির দুটি নয়ন বিচলিত হয়ে পড়েছে। সে কি করবে বুঝতেই পারছে না। মেয়েটিকে ধরতে গেলেই কেমন করছে যেন। একটু পরপরই চুল টেনে চলছে, এমন একটা আচরণ করছে যেন সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। ওর আর্তনাদ আর নেওয়াই যাচ্ছে না। অভি ছুটে এসে ফের চাপটে ধরল মেয়েটিকে, মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বলল, শান্ত হও, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলো না। শশীর বেদনা বাড়তে লাগলো। অভির মনে পড়লো লাবণের কথাগুলি। মেয়েটি নিয়মিত ড্রাগ সেবন করত, মেডিকেল রিপোর্টও তাই বলছে। হুট করে শশী শান্ত হয়ে গেছে। অভির বুকের ভেতর থক করে উঠল। সে চটজলদি মেয়েটিকে নিজের দিকে ঘোরালো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শশী তার হাতের শিরা কেটে ফেলেছে। দু চোখে যন্ত্রণা। অভি যেন কিছুই বুঝতে পারছে না। শশীর যন্ত্রণা ভরা মুখশ্রীতে অজস্র চুম্বন করলো অভিরাজ। প্রিয়তমাকে মৃত্যুকুলে ঢলে পড়তে দেখে অভি যেন হারিয়ে পেল সবটা। ওর আচরণ 4 বছরের সেই শিশুটির মতো হয়ে গেল। ভীষণ আর্তনাদ করার ইচ্ছে হচ্ছে, অথচ বুকের ভিতরটা গুমট হয়ে রইল। হাসছে না কান্না। শেষ বেলা এসে শশী বলল, আমি থাকি বা না থাকি, সর্বদা তুমি থেকে যেও অভিরাজ। কল্পনায় এসে জড়িয়ে ধরো, ভালোবাসায় ভরিয়ে দিও, বৃষ্টি হলে ভিজে নিও। মনে রেখো, বৃষ্টি ভেজা আলাপন। গৌসেজে বসে আছে রত্না। সে সুন্দরী, একটু নয় বেশ সুন্দরী। লাল রঙের শাড়িতে তাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে, অনেকটা লাল গোলাপের মতো। মেয়েটি কিছুদিন হলেও পড়াশোনা শেষ করেছে।
এই জীবনে তার ভালোবাসার গল্পটাও অপূর্ণই রয়ে গেল। এত বছর ধরে চেষ্টা করেও ঈশানকে পেল না সে। শেষ বেলায় এসে অন্য কাউকেই বিয়ে করতে হচ্ছে। সিনহাবাড়ি সকলে এলেও ঈশানের দেখা পাওয়া গেল না, সে আসেনি। রত্না ছেলেটার নাম্বারে কল করলো, রিসিভ হলো। সে সাথে শোনা গেল দীর্ঘশ্বাস। আপনি কোথায় আছেন? বরযাত্রী আনতে যাচ্ছি। মানে? মজা করে বললাম। আসছেন না কেন? আসবো না। তাহলে আমি কিন্তু বিয়ে করব না। দেবদাস হয়ে যাবে আমার মতো? ও না, তুমি কেমন করে দেবদাস হবে? তুমি তো দেবদাসই হবে। ওর এই রসিকতায় রত্নার চোখে জল চলে এলো। আর কথা হলো না ওদের। রত্নার বর এসে গেছে, দেখতে ভালো, টাকা পয়সারও অভাব নেই। তবে রত্নার মনের আক্ষেপটা বুঝি রয়েই যাবে। বেদনাটা কখনই ছোট করে দেখার বিষয় না। ছোঁয়ার চোখে মুখে অন্যরকম দুটি। তার কোলে ফুটফুটে ছেলে সন্তান। বাচ্চাটার বয়স 3 মাস হলো। বিয়েতে আসার কথা ছিল না, কিন্তু অলোকও ছাড়ছিল না। ও ধারণা ঘোরাফেরা করলে ছোঁয়ার মন ভালো থাকবে। তাছাড়া রত্না দেশের বাইরে চলে যাচ্ছে, বিয়ের পর আর দেখা করার সুযোগ নেই। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর প্রবেশ করলো। সে এত সময় বাইরে ছিল, দূর থেকে ছোঁয়াকে দেখেই চলে যাচ্ছিল। তবে কি মনে করে যেন এলো আবার। অলোকের সাথে ছোঁয়ার সম্পর্কে উন্নতি ঘটেছে। ছেলেটা ছোঁয়াকে অনেক বেশি ভালোবাসে। যদিও ওর ভালোবাসার শুরুটা ভালো ছিল না, তবুও বলতে হয় ছোঁয়ার প্রতি ওর অনুভূতি ভোরের আলোর মতোই স্নিগ্ধ সুন্দর। বাচ্চা হওয়ার পর ছোঁয়ার ওজন কিছুটা বেড়েছে, সে সাথে বেড়েছে সৌন্দর্য। মেয়েটি অনেক সময় ধরে বাবুকে কোলে নিয়ে পথ চলছে। অলোক কাছে এসে বাবুর গালে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো। বাবুর খিদে পাওয়ার কথা। অনেক সময় হয়েছে, ফিটিং করতে হবে। দাঁড়াও, দেখছি চারপাশে অনেক মানুষ। ছোঁয়া বাবুকে নিয়ে একটা কর্নার এসে দাঁড়ালো। তার ঠিক পেছনে ছিল ঈশান। বাচ্চাটাকে দেখে যেমন ভালো লাগা কাজ করছে, ঠিক তেমনি কষ্ট অনুভব হচ্ছে। ওর চোখের কোণে জল নেমে এসেছে। অলোক এসেই দেখলো ঈশান পেছনে দাঁড়িয়ে ছোট ছোট শব্দে বাবুর সাথে কথা বলছে ছোঁয়া। ঈশানের সাথে অলোকের চোখাচোখি হলো। ঈশান নড়ল না, অলোকও কিছু বলল না। পেয়েছো? হ্যাঁ, দোতলায় খালি ঘর আছে। বাবুকে একটু ধরো তো। দাও দেখি, আমার বাবুটা খিদে পেয়েছে বাবা। এক্ষুনি আম্মা খাওয়াবে তোমায়, আমার সোনা ছেলে। কথা বলতে বলতে এগিয়ে গেল অলোক। ছোঁয়া ভুলে ফোন রেখে চলে যাচ্ছিল। পেছন ফিরতে ঈশানকে নজরে এলো। তার ভেজা দুটি চোখ। ছোঁয়ার ভেতরে উত্তাপ ছড়িয়ে গেল, তবে চোখে জল এলো না। পরিস্থিতি বদলে গিয়েছে। একটা বাচ্চা ওর জীবনের সমস্ত ব্যথা ভুলিয়ে দিয়েছে। আসলেই ভালো আছে সে। অশুষের মা বাবার সমাধিতে ফুল রাখলো মার্কো, অশুষের বান্ধবী সে। ডেনমার্কে আসার পর সমস্ত সুখ দুঃখের সাথী ছিল। সুখী ছিল মেয়েটি। অভিরাজ শব্দহীনভাবে দাঁড়িয়ে। মার্কো বেশ সময় নিয়ে দোয়া পড়ল। তারপর অভিরাজের কাছে এসে দাঁড়ালো। ছেলেটার দৃষ্টিতে রিক্ততা, কোটরে যাওয়া চোখ, সব কেমন অদ্ভুত হয়ে গেল। অশুষকে ছাড়া আজ 8 মাসেরও অধিক সময়। এই 8টা মাস অভির জীবনে বদলে দিল। মার্কো বাহুতে স্পর্শ করতেই ধ্যান পেল ওর। মুখ চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সময়টা যাচ্ছেই না মার্কো, শশীকে ছাড়া আজ 8টা মাস হয়ে গেল। মন খারাপ করো না অভিরাজ, তোমাকে বিশেষ কিছু বলার জন্য ডেকেছি। বলো, শুনছি। তার আগে আমায় বলো, সান তোমাকে ঘটনার কতটুকু বলতে পেরেছিল? বলেছিল এলেন ওকে ভয় দেখিয়ে এখানে এনেছে। এখানে পুরো সত্য নয়, মেয়েটা তোমায় পুরোটা বলতে পারেনি। তার আগেই অমন একটা ঘটনা ঘটে গেল। অভির হৃদয়টা গুমট হয়ে আছে। অশুষের সুন্দর মুখটা বারবার চোখে ভাসছে। শেষ বেলায় মেয়েটার অবস্থা কতটা করুণ ছিল, কি যন্ত্রণাই না পেয়েছে। উষসের নামে বিশাল প্রপার্টি রয়েছে। ওর মম সুপ্রিয়া পল এতিম ছিলেন না। একটা দুর্ঘটনায় পুরো পরিবার হারিয়েছিলেন তিনি। তারপর অরফানেজে মানুষ হন, কিন্তু উনি বংশগতভাবে কোনো প্রপার্টির অংশ হতে পারেননি। এর কারণ অন্য ধর্মের একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। সেই জন্য সবটাই ওনার সন্তানের জন্য সংরক্ষিত ছিল। বিষয়টা শুরুর দিকে সাবরিয়াও জানতেন না। কথাগুলো যেন বুঝে আসছে না অভির। সে যতটুকু শুনেছিল এর সাথে মিল পাচ্ছে না। তারপর সাবরিয়ার সাথে এলেনের প্রেমের বিয়ে। দুজনকে ভীষণ ভালোবাসে, সংসার করার সিদ্ধান্ত নেয়। আর তাদের ভালোবাসার সাক্ষী ছিলেন আজহার আহমেদ। সাবরিয়ার একমাত্র বন্ধু ছিলেন তিনি। দুজনে একই অরফানেজে বেড়ে উঠেছিল। আজহার নামটা শুনে একটু অদ্ভুত লাগলো অভিরাজের। লোকটা বলেছিলেন ওনার সাথে ভার্সিটি থেকে সাবরিয়ার পরিচয়। ভীষণ কৌতূহল নিয়ে সে বলল,
কিন্তু আজহার কেন মিথ্যা বলেছিল? আর উষসীর মা বাবার তো ডিভোর্স হওয়ার কথা ছিল। পুরো ঘটনা শোনো। অভিরাজ মৌনতা বজায় রাখলো। মার্কো ফের বলতে লাগলো। সাবরিয়ার সম্পত্তি সম্পর্কে আজহার অবগত ছিলেন, তাই তিনি চেয়েছিলেন সাবরিয়াকে বিয়ে করতে, কিন্তু সাবরিয়া চাননি। যাই হোক, দীর্ঘদিন ধরে সাবরিয়ার প্রপার্টি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই প্ল্যান করেই সাবরিয়া আর উষসীকে দেশে আনা হয়। ততদিনে অ্যালানের সাথে সাবরিয়ার সম্পর্ক খারাপ যাচ্ছিল। অ্যালানকে বিশেষ ধরনের ড্রাগ সেবন করা হয়, যার ফলে অ্যালান আজহারের বসে চলে আসে। সাবরিয়া চায়নি অ্যালানের সাথে ডিভোর্স হোক, তাই দেশে আসে। প্ল্যান অনুযায়ী প্রপার্টির পেপারে সাইনও করে ফেলানো হয়, আর সেদিনেই সান হারিয়ে যায় আর সাবরিয়ার দুর্ঘটনা ঘটে। সমস্ত প্রপার্টি নিয়ে আজহার চলে যায়। তবে যেদিন জানতে পারে প্রপার্টিগুলো সাবরিয়ার নামে নেই, সেদিনই ফিরে আসে। সাবরিয়াকে হসপিটালে পাই। এদিকে সানের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের সাহায্য নিতে চায়নি সে, কারণ এতে ওর জন্য সমস্যা হতে পারে। তারপর তোমরাই ওনার খোঁজ বের করলে। সেই সময়ে উনি সমস্ত প্ল্যান করেন। সাবরিয়াকে টোপ বানিয়ে সানকে বাধ্য করা হয় দেশ ছাড়তে। অ্যালানকে ড্রাগ দিয়ে রাখা হতো। সে নিয়ন্ত্রণহীন ছিল, তাকে যা বলা হতো তাই করত। এত কিছুর পরও আজহার প্রপার্টি হাতে পায়নি, কারণ নিয়ম অনুযায়ী সানের 21 বছর না হওয়া অবধি প্রপার্টি তার নয়। আর সান যেন কোনো প্রকার অ্যাকশন না নিতে পারে, সেই জন্য ওকেও নিয়মিত ড্রাগ দেওয়া হতো। অভির দেহে কম্পন ধরে গেল। কত বড় খেলা চলেছে, কতটা কষ্টে ছিল উষসী। মার্কের ঘড়িতে সময় দেখে বলল, একা একটা বাড়ির থেকে সান অনেকটা অদ্ভুত হয়ে যাচ্ছিল। তখনই আমার সাথে ওর পরিচয় হয়। আমার সাথে নিয়মিত বাড়ি যাওয়া আসা করতো। তখন ও সুখে থাকতো। আমাদের বন্ধুত্ব গাঢ় হয়। তোমার ব্যাপারে সান সবটা জানিয়েছিল আমায়। আমি বারবার চেয়েছি ও মুক্তি পাক। গড আমার কথা শুনেছিলেন। তাই যেদিন ডেনমার্কে এলে সেদিনেই আমি দেখতে পাই। শুরুতে চিনেছিলাম তোমায়, তাই খোঁজ নেওয়া শুরু করি। জানতে পারি তোমরা বারে যাচ্ছ মিটিংয়ের কাজে। সেই জন্যই সানকে নিয়ে সেদিন বারে যাই, আর তারপর তোমাদের দেখা হয়। অভিরাজ আসলে এই কথা হারিয়ে ফেল। মার্কো বারবার ঘুরে দেখছে, হাতে বেশি সময় নেই। সে অভির ভঙ্গিমা দেখে একটুখানি ঠোঁট প্রসারিত করলো। আজহারের এই মিথ্যা ষড়যন্ত্রের বিষয়টা কবে জানতে পেরেছিলি? সান ডেনমার্কের বাড়ি থেকে চলে আসার আগের দিন রাতে। ও খুব বেপরোয়াভাবে গিয়েছিল, কারণ দীর্ঘদিন ধরে সাবরিয়ার সাথে দেখা হচ্ছিল না। কেন দেখা হচ্ছিল না? মৃত মানুষের সাথে কিভাবে দেখা হবে? অভির পুরো শরীর কেমন করে উঠল। সে অত্যন্ত আবেগঘন হয়ে বলল, কবে ঘটেছে এটা? বার দুর্ঘটনার কয়েক মাস আগে। সঠিক চিকিৎসা না করানোর ফলে সাবরিয়ার মৃত্যু ঘটে। এক করুণ মৃত্যুর স্বাদ নেন তিনি। সেই মুহূর্তে লাবণ্যের কথা স্মরণ হলো অভিরাজের। লাবণ্য বলেছিল উষসী খুব তাড়াহুড়ায় ছিল সেদিন। কিন্তু উষসী কেন সেদিন পালালো? ও আজহারকে শেষ করতে চেয়েছিল, কিন্তু এসবে তোমাদের জড়াতে চায়নি। বারে আজহারের মিটিং চলছিল। বারের ফুটেজে সানের হাতে রিভলভার দেখেছিলে নিশ্চয়ই। অভি মনে করলো, হ্যাঁ সে দেখেছিল, তবে অতটা গুরুত্ব দেয়নি তখন। সান খুব মানসিক চাপের মধ্য দিয়ে চলছিল। কি করছিল বুঝতেই পারেনি, শুধু মনে হয়েছে প্রতিশোধ নেবে। কিন্তু ভাগ্য বড় আশ্চর্য খেলা খেললো। বিস্ফোরণ ঘটে গেল সেখানে। আজহারের পাপের শাস্তি স্বয়ং সৃষ্টিকর্তাই দিলেন। ঘড়ির কাঁটা টিং টিং করে বেজে উঠল। মার্কো মৃদু হেসে বলল, আমাকে যেতেই হবে, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তোমার জন্য শুভকামনা। জীবনে বাকিটা সময় সুন্দর হোক অভিরাজ। মার্কো চলে যাওয়ার পরপরই আকাশ মেঘলা হতে শুরু করলো। বোধহয় বৃষ্টি নামবে। এদিকে পশ্চিম আকাশে সূর্য নেমে গিয়েছে। পরিবেশ শীতল, সাথে আসছে মন ভালো করার সুবাস। হট করে এই বেলি ফুলের ঘ্রাণটা নাকে এলো। অভি হৃদয়ে ধূপক বৃদ্ধি পাচ্ছে। সমাধির পাশে দাঁড়িয়ে আছে বাদামি চুলের শ্বেতরঙা মেয়েটি। তার পরনে আজ হাঁটুসম ফ্রক নেই। সে পরে আছে শুভ্র রঙা শিফনের শাড়ি। হুমায়ুন আহমেদ বলেছিলেন, পূর্ণিমার আলোয় মেয়েরা সাদা শিফনের শাড়ি পরলে নাকি মনে হয় শাড়িটাও চাঁদের আলোয় তৈরি। অভির কাছে মনে হলো শুধু শাড়ি নয়, মেয়েটিও বুঝি চাঁদের আলোয় করা। অভির দু চোখে চিকচিক করছে জল। 8 মাসের দীর্ঘ বিচ্ছেদের সমাপ্তি ঘটেছে। অবশেষে ড্রাগ রিহ্যাবিলিটেশন থেকে মুক্ত হলো উষসী। ভীষণ যন্ত্রণায় সেদিন নিজের হাতে শেয়ার কেটে ফেলার প্রয়াস করেছিল উষসী, তবে সঠিক চিকিৎসার জন্য বেঁচে যায়। তারপর তাকে নেওয়া হয় মাদক মুক্ত করার জন্য। এই যে 8 মাস পর মুক্তি পেল, যে কিনা অভির ভালোবাসা,
যুবতী তার মা বাবার সমাধিতে প্রার্থনা করে যতক্ষণ কাছে এলো ততক্ষণে বৃষ্টি নেমে গিয়েছে। প্রহর হয়ে উঠেছে রাঙা। বৃষ্টির জল আর রাঙা প্রহর মিলিয়ে যেন সৃজন হলো এক প্রহর রাঙা বৃষ্টি ভেজা আলোপন। অভির মসৃণ গালে সিক্ত হাত রেখে শশীর ভেতরটা শীতল হয়ে গেল। মেয়েটির শরীর থেকে আসা বেলি ফুলের সুবাসটা বড় আকর্ষণ করছে। কাঁধ সম বাদামি রঙা ভেজা চুলগুলো যেন অনন্য সুন্দর। এত সৌন্দর্য দেখেও নড়তে পারছে না অভিরাজ। সে যেন ঘোরের মধ্যে ডুবে গিয়েছে। সব কেমন অদ্ভুত সুন্দর হয়ে উঠেছে। বৃষ্টির জলে দুজনে ভিজে একাকার। মাটির ভেজা গন্ধটা যেন নতুন কিছুর আগমনী বার্তা। শশীর গোলাপি রঙা ঠোঁট কাঁপছে। সে চাইছে ছেলেটার ত্বক ছুঁয়ে দিতে। তার ভাবনার সমাপ্তিক্ষণেই অভি তার উষ্ণ ঠোঁটের উত্তাপ ছিটিয়ে দিল মিটার গোলাপ রঙা অধরে। অজস্র চুমু খেলো শ্বেত রঙা মুখে। রাত্রিতে ভরে উঠেছে শশীর চোখ মুখ। এখনো বিশ্বাস হচ্ছে না, অথচ এটাই সত্য আর সুন্দর। এই তো সেই অভিরাজ যে নিজের থেকে এক যুগ ছোট একরোখা দিদিমেকে ভালোবেসে থমকে গিয়েছিল। আর শশী সে ভালোবাসা হারিয়ে গিয়ে উৎসর্গ করলো নিজের সবটা।